হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায়ের বাকি যে অংশটুকু রয়েছিল, অর্থাৎ শূন্যস্থান পূরণ, ডায়াগ্রাম, রিঅ্যারেঞ্জ, ট্রু ফলস, এগুলো নিয়ে আলোচনা করব। ইতিপূর্বেই আমার চ্যানেলে ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 1 করা হয়েছে, যা তোমরা ভিডিওটি দেখোনি, দেখে নাও। এবং তার সাথে সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ যা যা রয়েছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মধ্যে সবকটা এমসিকিউ পুরো সেকেন্ড চ্যাপ্টার পুরো কভার করা আছে, ডায়াগ্রাম, রিঅ্যারেঞ্জ সব কিছু। তাহলে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড যে পার্টটা রয়েছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ, ডায়াগ্রাম, ম্যাচিং, এগুলো নিয়ে এই ভিডিওই আলোচনা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। পেজ নাম্বার 60, যেখানে উপরে এগুলো হয়ে গেছিলো। এরপর আজকে যেগুলো আলোচনা করব, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে ফার্স্ট কোশ্চেন দেখো, পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল নগণ্য, মানে হচ্ছে একদমই না। বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক, পরিবেশের স্বভোজী উদ্ভিদকে বলে উৎপাদক। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে বলে পরিবেশ। জড় উৎপাদনগুলি একত্রে ভৌত পরিবেশ সৃষ্টি করে। পৃথিবীপৃষ্ঠে মৃত্তিকা ও প্রস্তরজ স্তরের সমন্বয়ে যে কঠিন স্থলভাগ গঠিত হয় তাকে বলা হয় অশ্বমণ্ডল। জীবমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলকে একত্রে অজৈব উপাদান বলে। সবুজ উদ্ভিদ হল জীবমণ্ডলের স্বভোজী উপাদান। এটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় বিশিষ্ট অঞ্চলকে বায়োম বলে। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হল পুষ্টি স্তর। বাস্তুতন্ত্রের ছত্রাক বিয়োজকের ভূমিকা পালন করে। ভূত্বক, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের যে অংশে জীবের সৃষ্টি, বৃদ্ধি ও অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে জীবমণ্ডল বলে। ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা পর্যন্ত জীবের কেন্দ্রীভবন ঘটেছে সবচেয়ে বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মাটির নিচে প্রায় 10 মিটার গভীরতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তৃত। জীবমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলকে একত্রে অজৈব উপাদান বলে। সবুজ উদ্ভিদ হল জীবমণ্ডলের স্বভোজী উপাদান। জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির আবর্তন ঘটে। 1935 সালে বিজ্ঞানী ট্যান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি প্রয়োগ করেন। দেখো, তোমাদের কিন্তু এইভাবে কোশ্চেন আসতে পারে, কবে করেছিল বা কে প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছিল, বা ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রে শক্তির কোনো আবর্তন ঘটে না, এর প্রবাহ সর্বদা একমুখী। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ প্রত্যেকের প্রয়োজন মেটাতে সক্ষম, কিন্তু লালসা মেটাতে নয়। বায়ুমণ্ডলের নিত্য গতিশীলতায় আবহাওয়া সৃষ্টি করে। বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ হল উৎপাদক। বাস্তুতন্ত্রে শক্তির প্রাথমিক উৎস হল সূর্য। পরের কোশ্চেন দেখো, মরুভূমি ও আবর্ত শিলাময় পরিবেশে যেসব উদ্ভিদ জন্মায় তাদের জেরোফাইট বলে। বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে ফ্লোরা বলে। বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র প্রাণী গোষ্ঠীকে একত্রে ফনা বলে। স্থলজ পরিবেশে ভূমিক্ষয় রোধের একটি উপায় হল বৃক্ষরোপণ। জলাশয়ের তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে বেন্থোস বলে। জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদের নেক্টন বলে। এটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে বায়োম বলে। পরিবেশের সজীব উদ্ভিদকে উৎপাদক বলে। পৃথিবীপৃষ্ঠে মৃত্তিকা ও প্রস্তর স্তরের সমন্বয়ের যে কঠিন স্থলভাগ গঠিত হয় তাকে অশ্বমণ্ডল বলে। এটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাসকারী নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে জীবসংখ্যা বলে। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। প্রাকৃতিক সম্পদের সুরক্ষার ব্যবস্থাকেই সংরক্ষণ বলে। জলের উপরিতলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের বলে প্ল্যাঙ্কটন। স্বভোজী ও পরভোজী জীবের অসম্পূর্ণভাবে পাচিত মৃত দেহাবশেষকে ডেট্রিটাস বলে। বাস্তুতন্ত্রের ছত্রাক বিয়োজকের ভূমিকা পালন করে। উদ্ভিদ, প্রাণী ও কীটপতঙ্গের দেহাবশেষ বিয়োজিত হয়, হিউমাসে পরিণত হয়।
বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়। স্বাভাবিক উদ্ভিদ অনুকূল পরিবেশে প্রাকৃতিক বাসস্থান গড়ে তোলে। উদ্ভিদ ও প্রাণী প্রাকৃতিক পরিবেশের সজীব উপাদান। সজীব ও জড় উপাদানগুলির একত্রে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে। জল, মাটি ও আলো ও বাতাসকে প্রাকৃতিক পরিবেশের উপাদান, সজীব জড় বা অজৈব উপাদান বলা হয়। মানে জল, মাটি এগুলোকে জড় উপাদান বলা হচ্ছে। পুষ্টিকর পদার্থ বেশি মাত্রায় জলে মিশলে যে দূষণ হয় তাকে বলা হয় পরিপোষক দূষণ। ওজনের ঘনত্ব 200 ডপসনের কম হলে ওজন গহ্বর সৃষ্টি হয়। ডপসন হচ্ছে ওজন মাপার যন্ত্র, ওজনের পরিমাপ করা যায় ওজন গ্যাস। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষাতে প্রতিটি দেশের 33% অঞ্চল অরণ্যাবৃত হওয়া প্রয়োজন। পার্থিব জলভাণ্ডারের 97% সমুদ্র থাকে। ভারতবর্ষের মোট ভূমির 7.5% ব্যবহার পদ্ধতি এখনও জানা যায়নি। ইউট্রোফিকেশন হলো জল দূষণ সংক্রান্ত দূষণ। সমুদ্রের জলে সাধারণত লবণের পরিমাণ 3.5%। সমতলে মোট জমির 33% বন থাকা বাঞ্ছনীয়। পরিবেশ সম্পর্কিত মূল্যবোধ মানুষের মধ্যে উচিত অনুচিত সম্পর্কে চেতনা তৈরি করে। পরস্পর নির্ভরশীল মিথস্ক্রিয়ার মধ্যেই পরিবেশের অস্তিত্ব নির্ভরশীল। পরিবেশের সঙ্গে প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য জড়িত। সামাজিক পরিবেশ রক্ষার জন্য নারী ও শিশুদের কল্যাণ জরুরি। শিশুশ্রম একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিচ্ছে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কার্যকর করে যে সংস্থা, সেটি হলো রাষ্ট্রসংঘ। শিশুদের অধিকার রক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণায় শিশুদের অধিকার রক্ষার দায়িত্ব শিশুর পিতামাতার। অরণ্য সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন যোগ করে। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে। কেরালায় সাইলেন্ট ভ্যালি নামে একটি বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে। পৃথিবীতে প্রতি বছর মোট বনাঞ্চলের প্রায় 0.9% হ্রাস পাচ্ছে। 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9,13,47,736 জন। শিল্পায়নের ফলে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধিকে পপুলেশন বিস্ফোরণ বলে। সমগ্র পৃথিবীতে সমুদ্রের বিস্তার প্রায় 3,616 বর্গ কিলোমিটার। সমুদ্রের গড় গভীরতা প্রায় 3.7 কিলোমিটার। বিমান চলে স্ট্রাটোস্ফিয়ার ভেতর দিয়ে। কনকর্ড বিমান চলে স্ট্রাটোস্ফিয়ারের ভেতর দিয়ে কনকর্ড বিমান চলে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা শতকরা 13 থেকে 18 ভাগ। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে নাইট্রাস অক্সাইডের ভূমিকা শতকরা 6 ভাগ। ভূপৃষ্ঠের কম্পন মাপা হয় রিক্টার স্কেলে। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ, যেটি জাপানে দেখা গেছিল। জীবজগৎ এবং অজীব জগৎ নিয়েই তৈরি হয় পরিবেশ। পৃথিবীর প্রথম স্তরের পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ। পৃথিবীর দ্বিতীয় স্তরের পরিবেশ হলো জীবজ পরিবেশ। পৃথিবীর তৃতীয় স্তরের পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় বায়ুমণ্ডল। জলজ সম্পদ, জলজ উদ্ভিদ এবং প্রাণীর ধারক ও বাহক হলো বায়ুমণ্ডল। মানুষের প্রয়োজনীয় সম্পদের মূল আধার এবং উৎস হলো শিলামণ্ডল। প্রতি 1000 গ্রাম সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 35 গ্রাম। প্রতি 1000 গ্রাম সমুদ্রের জলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণ 5 গ্রাম। জলচক্রে ভৌমজলের পরিমাণ হলো 1.7%। পৃথিবীতে যতগুলি মণ্ডল আছে তার মধ্যে সবচেয়ে কম বিস্তৃত হলো জীবমণ্ডল। জীবমণ্ডলের বেধ মাত্র 16 কিলোমিটার। জলচক্রের মাধ্যমে আবহমণ্ডলে ও নদ নদীতে যে পরিমাণ জল পাওয়া যায় তার শতকরা ভাগ হলো 0.1%। পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র।
মানুষ তার জীবন ধারণের উদ্দেশ্যে শ্রমের বিনিময়ে উপার্জন করার জন্য যে কাজ করে তাকে অর্থনৈতিক কাজ বলে। ভূত্বক ও কেন্দ্রীয় মণ্ডলকে যে স্তর পৃথক করে সেটি হলো গুরুমণ্ডল। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে থার্মোস্ফিয়ার বলে। পৃথিবীর ভূত্বকের ভেতরে তাপ সৃষ্টি করে রেডিও অ্যাক্টিভিটি। ব্রহ্মাণ্ড পুরাণে গঙ্গা জলে 13টি কাজ করতে মানুষকে নিষেধ করা হয়েছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা দেশে প্রায় 47,000 উদ্ভিদ প্রজাতির খোঁজ পেয়েছেন। বিগত 100 বছরে মানে 1901 থেকে 2000 সাল পর্যন্ত বিশ্ব জনসংখ্যা অতিক্রম করেছে কোটির হিসেবে 600 মানে 600 কোটি। পৃথিবীতে বিভিন্ন শিল্পে উৎপন্ন ওজোন স্তর বিনষ্টকারী গ্যাস হলো সিএফসি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে ভারত হলো প্রায় 89,500 প্রাণী প্রজাতির প্রাকৃতিক বাসভূমি। 2000 খ্রিস্টাব্দে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় 6 বিলিয়ন। বায়ুমণ্ডলের অম্লতা বৃদ্ধি ঘটে স্ট্রাটোস্ফিয়ারে। এখানে ম্যাচিং দেখো, আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে এগুলো সব দেখো। যেমন আলোকজীবী বা ফটোট্রপ বলা হয় ইউগ্লিনাকে। পরজীবী জীব হচ্ছে উকুন, মানুষের মাথায় বা গরু ছাগলের মধ্যেও থাকে। মৃতজীবী জীব হচ্ছে ব্যাঙের ছাতা। যৌগজীবী জীব হচ্ছে মানুষ। দেখো তাহলে এখানে কি একের জায়গায় হচ্ছে সি, তাহলে এখানে একের জায়গায় সি হচ্ছে, বি আর সির মধ্যে দুটোর মধ্যে কনফিউশন আছে, তাই তো? তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ আমি এক একটা সিও জানি। দুইয়েরটা কী রয়েছে? উকুন, তাহলে 2 হচ্ছে এ, তাহলে এর মধ্যে নেই, তাহলে 2 এ, তাহলে নিশ্চয়ই তাহলে এটাই হবে। 3-এর দেখো ডি হচ্ছে, 4-এর জায়গায় বি হচ্ছে। এইভাবেও তোমরা ম্যাচিংগুলো করতে পারো। 2-এর জায়গায় হবে বি, 3 হবে এ, 4-এর জায়গায় হবে বি, 5 এ, 6 বি, 7 সি, 8 বি, 9 সি, 10 সি, 11 বি, 12 ডি, 13 সি, 14 বি, 15 সি, 16 বি, 17 সি, 18 এ। এবার দেখে নাও রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান টাইপ, মানে এদের মধ্যে সম্পর্ক। দেখো এটা আগের দিনও বলেছিলাম যখন সেকেন্ড চ্যাপ্টারে করেছিলাম, যে এ মানে হচ্ছে এ ও বি পরস্পর বিরোধী, বি হচ্ছে বি হলো এর কারণ, সি হচ্ছে এ সত্য কিন্তু বি মিথ্যা, ডি হচ্ছে এ ও বি পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়, মানে কেউ কারোর সঙ্গে রিলেশন নেই। দেখে নাও তাহলে এখানে এ হচ্ছে কি, বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা অসম্ভব। আর বিয়ে দিয়েছে বায়ুমণ্ডল জীবের শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্যাসের ভাণ্ডার হিসেবে কাজ করে। এখানে অ্যান্সার হবে বি, বি মানে হচ্ছে এটা, বি হলো এর কারণ, বি তাহলে ঠিক এর কারণ হচ্ছে মানে বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা অসম্ভব। আর বায়ুমণ্ডল কী করে, জীবের শোষণের জন্য অক্সিজেনের ভাণ্ডার হিসেবে কাজ করছে, তাহলে বি হলো এর কারণ। ডিএডটা দেখো, ডুয়েটটা হবে ডি, ডি মানে হচ্ছে এ ও বি পরস্পরের সঙ্গে সম্পর্ক, মানে শিশু ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি দ্বারা সমাজে মানব সম্পদের উন্নতি সম্ভব হয়। আর বি দিয়েছে উচ্চ ফলনশীল বীজ, উন্নত পরিকাঠামো ও কৃষিজ রাসায়নিক প্রয়োগের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। তাহলে এর সঙ্গে এর কোনো রিলেশন নেই, তাহলে এ ও বি পরস্পর হচ্ছে কি পরস্পর সম্পর্কিত নয়। যদিও এটা ঠিক বিটা ঠিক দুটোই ঠিক, কিন্তু সেক্ষেত্রে বলবো যে যেহেতু এই দুটোর সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে এটা কী হবে, এটা কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এরপর দেখো যে রিজনিং টাইপ দিয়েছে, এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ হচ্ছে এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি হচ্ছে এর সঠিক কিন্তু আর সঠিক নয়। ডি হচ্ছে এর সঠিক নয় কিন্তু আর সঠিক। দেখো এখানে এক্ষেত্রে কী হচ্ছে যে উক্তি কী বলেছে, দেখো ভূভাগের অধিকাংশ জলময় এলাকা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভূভাগের অধিকাংশ জলময় এলাকা, তাহলে কি জলময় এলাকা কি জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ নয়? যুক্তি কি বলেছে, জলময়
অঞ্চল, অঞ্চলে প্রাণী জীবন উন্নত হয়ে থাকে যেহেতু এখানে পরিবেশের উপযোগী অনুকূল অবস্থা পাওয়া যায়। এখানে স্বাভাবিক উষ্ণ জলের উপস্থিতি, সমৃদ্ধ খাদ্য ভাণ্ডার এবং আবাস স্থল সংক্রান্ত সুযোগের উপলব্ধতা। তাহলে দেখো এখানে আর কিন্তু সঠিক, কিন্তু এটা সঠিক নয়, তাহলে হবে অপশান ডি। আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা বই নেই। দেখো 2 হবে এ, 3-এর দেখের এ, 4-এর এ, 5-এরও এ, 6 সি, 7-এর বি, 8-এর বি, 9-এর এ। যে কটা বললাম আগের পেজে যেগুলো রয়েছে যে কোনটা আর এ ও আর পরস্পর বিরোধী, পরস্পর সমর্থন করে না, তো সেইভাবে ওই আগের পেজে যেটা রয়েছিল সেই পেজের অনুযায়ী এটা তোমাদের হয়েছে। আর এটা আমি পড়ে শোনালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি নেটের দাম বাড়িয়ে দিচ্ছে, তার উপর আবার যদি ভিডিও বড় হয়ে যায়, এমনিতে নেট শেষ হবে, তার উপরে আবার তোমাদের প্রবলেম হয়ে যাবে অনেক। এখন নেট অনেকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর দেখো ডায়াগ্রাম চার্ট বেস্ট টাইপ। দেখো এখানে হচ্ছে কি শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর জীবমণ্ডল দিয়েছে। তো এই যে এগুলো দিয়েছে, এগুলো দেওয়ার মধ্যে কোনটার সঙ্গে কোনটা রিলেশন রয়েছে। দেখো শিলামণ্ডলে কি বায়ুস্তর আর বায়ুপ্রবাহ হয় কি? হয় না, একদম হয় না। কারণ বায়ুমণ্ডলের কাজ হচ্ছে বায়ুস্তর ও বায়ুপ্রবাহ বিষয়ক। শিলামণ্ডল মানে কি মাটি, শিলা ও ভূপ্রকৃতি বিষয়ক। বাড়ি মানে জল, তাহলে জল বিষয়ক। জীবমণ্ডল মানে ফ্লোরা, ফনা ও অণুজীব। তাহলে এখানে সঠিক কোনটা? সঠিক, পুরোপুরি সঠিক হচ্ছে এটা। দেখো এখানে কিন্তু জীবমণ্ডল এটা ঠিক আছে, বাড়িমণ্ডল ঠিক আছে, কিন্তু এই 2 জায়গার মধ্যে গন্ডগোল করেছে, তাহলে এটা ভুল, মানে এটা হবে না, তাহলে বি হবে এখানে। এইভাবে তোমাদের করতে হবে ডায়াগ্রাম চার্টগুলো। আচ্ছা এরপর আমি আর বোঝাচ্ছি না, জাস্ট তোমরা নিজেরা বুঝে নাও। 2-এরটা সি, যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। 3-এরটা দেখো যে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদান সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে হবে অপশান সি হবে। দেখো নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 78.08 ঠিক আছে, অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.94%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, আর্গনের পরিমাণ 0.93%, অন্যান্য গ্যাস রয়েছে। তাহলে এটা সঠিক। দেখো অপশান বি হলো না কেন, ডি হলো না কেন? অপশান বি এ এটা ঠিক আছে, এটা সরি এটা ভুল আছে, এটাও ভুল আছে, মানে এই জায়গায় এটা এক্সচেঞ্জ হবে। আবার এখানে কি নাইট্রোজেন ঠিক দিয়েছে, অক্সিজেন ঠিক দিয়েছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ঠিক দিয়েছে, কিন্তু আর্গনটা এখানে ভুল দিয়েছে। তাহলে এখানে আর্গনটা হওয়া উচিত ছিল কত? আর্গন নয়, কার্বন ডাইঅক্সাইডটা ভুল দিয়েছে, 0.03% হওয়া দরকার ছিল এখানে। তাহলে কি, তাহলে এখানে এটা ভুল, তাহলে এটা অপশান ডি হবে না, অপশান বিও হবে না, অপশান সি হচ্ছে পুরো সঠিক। আচ্ছা এরপর দেখো 4টা বিভিন্ন দিন দিয়েছে, কোন দিন পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল, ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি, ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল, পোলিও দিবস 24 অক্টোবর, এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। তাহলে এটা এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখো যে নিচের কোন চিত্রটি খাদ্যজারকের উৎপাদনগুলির সঠিক সম্পর্কে নির্দেশ করে? সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো ঘাস, ঘাস কী করে? ব্যাঙ খাচ্ছে, তাই তো। আবার ঘাস কে খাচ্ছে? খরগোশও খাচ্ছে। খরগোশকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপকে খাচ্ছে কে? চিল। আবার ঘাসকে আবার কে খাচ্ছে? ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের উপরে কে? চিল খাচ্ছে। তাহলে এই যে একের সঙ্গে এটা কি, এটা খাদ্য জাল হচ্ছে এখানে। দেখো এখানে কিন্তু খরগোশ আর গিরগিটি এর মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, তাহলে এটা এইটা দেখে তুমি বুঝতে পারলে এটা ভুল। ব্যাঙ আর গিরগিটি, ঘাসফড়িং, চিল। দেখো সাপ, সাপ কি চিলকে খায়? খায় না, চিল খায় সাপকে। তাহলে এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাহলে কি ঠিক হচ্ছে সি। এইভাবে ডায়াগ্রামগুলো করতে হবে। অক্সিজেন চক্রের শব্দচিত্র হিসেবে সঠিক, মানে অক্সিজেন কী রয়েছে আমাদের সালোক সংশ্লেষ, উদ্ভিদ থেকে সালোক সংশ্লেষ হচ্ছে, সালোক সংশ্লেষের পরিমাণ 20.60%, 20.6%। এটা উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তাছাড়া কি এই বায়ুমণ্ডলে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড যখন উদ্ভিদ কী করছে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আর তার বিনিময়ে কী করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে। তাহলে এই রিলেশনটা ঠিক একদম। 7 দেখে নাও, 7 এখানে ছবি দিয়েছে, মহাসাগরীয় ক্রাস্ট, মহাদেশীয় ক্রাস্ট, লিথোস্পিয়ার, অ্যাস্ট্রোস্পিয়ার। তাহলে এখানে ঠিকঠাক আছে, এটা একের জায়গায় এটা হবে। আর এটা ছবি দেখলে বুঝতে পারবে, তোমার লাইফ সায়েন্স এই বই দেওয়া আছে। আচ্ছা এরপর রিঅ্যারেঞ্জ দেখো, রিঅ্যারেঞ্জ রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স টাইপ, যে দেখো ডেট্রিটাস বা বিয়োজক খাদ্য শৃঙ্খল অনুযায়ী সঠিক শৃঙ্খলাটি নির্বাচন করো।
দেখো পচা পাতা কে খাচ্ছে? লার্ভা। লার্ভা কে খাচ্ছে? ছোটো মাছ। ছোটো মাছকে কে খাচ্ছে? বড় মাছ। তাহলে এই যে এটা খাদ্য শৃঙ্খল রয়েছে এটা সঠিক। দেখো লার্ভা থেকে লার্ভাকে পচা পাতা খায় কি না? খায় না। তাহলে এটা ভুল, প্রথমেই ভুল দেখা গেল। লার্ভাকে, এটাও তাই ভুল, পচা পাতা খাচ্ছে লার্ভা, ঠিক আছে। বড় মাছ, তারপর লার্ভা কী খায়? বড় মাছ খায় না, লার্ভা খাচ্ছে ছোটো মাছ, তারপরে ছোটো মাছকে খাচ্ছে বড় মাছ। তাহলে কি এখানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার বায়ুমণ্ডলে 4টি গুরুত্বপূর্ণ গ্যাস রয়েছে। কি বলেছে? এই গ্যাসগুলি আয়তন হিসেবে বেশিরভাগ কম। কত রয়েছে? 3, 1, 4, 2। 3 মানে কোনটা? নাইট্রোজেন গ্যাসের পরিমাণ রয়েছে 78%। 1 একরে রয়েছে অক্সিজেন 20% প্রায়। তারপরে রয়েছে 4 নম্বরে কে? আর্গন। তারপরে 2 নম্বরে রয়েছে কে? কার্বন ডাইঅক্সাইড 0.03%, আর আর্গন হচ্ছে 0.93%। তাহলে কি এইভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে। এরপরে খাদ্য শৃঙ্খলে খাদকদের অবস্থানের পরিপ্রেক্ষিতে সঠিক শৃঙ্খলাটি নির্বাচন করো। দেখো সাপ, সাপ কে কে খায়? ময়ূর খায় কি? খায় না। ব্যাঙ কে কে খায়? ফড়িং খায় না। ব্যাঙকে সাপ খায় না। তার ফড়িং খাচ্ছে কি? ব্যাঙ, সরি, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ। ব্যাঙকে খায় কে? সাপ। সাপকে কে খায়? ময়ূর বা বাজপাখি খায়। তাহলে এইভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে রিঅ্যারেঞ্জগুলো, সত্য মিথ্যাগুলো। আচ্ছা, এবারে সত্য মিথ্যা রয়েছে, যেহেতু এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য আর করছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে সত্য মিথ্যা কীভাবে থাকতে পারে, এইভাবে মোটামুটি থাকতে পারে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও, যে শুধুমাত্র অনুশীলনী কোশ্চেন করলে হবে না, আরও কিছু অন্য কিছু কোশ্চেন দেবো, তাহলে সেইভাবে আমি কোশ্চেন বানাবো। যে তাহলে সাতরা পাবলিকেশন এবং ছায়া প্রকাশনী বইয়ে যে সমস্ত এমসিকিউ রয়েছে সেই সমস্ত এমসিকিউ ছাড়া বইয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আমি এমসিকিউ তৈরি করব।